গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব মোপাসার ছোট গল্প এক অদ্ভুত প্রেম। মার্কুইস দ্য বার্ট্রান্সের বাড়িতে তখন শিকারের মরশুম শুরু হওয়ার উপলক্ষে ভোজ শেষ হয়েছে। ফল ও ফুলে সজ্জিত ও আলোকদীপ্ত বড় টেবিলটি ঘিরে বসেছিল 11 জন শিকারী, 8জন তরুণী ও ওই এলাকার ডাক্তার। প্রেম নিয়ে তাদের আলাপ চলছিল, এক তুমুল তর্ক। সেই চিরায়ত তর্ক নিয়ে এই যে প্রকৃত ভালোবাসা কি একবারই না বহুবার কারো পক্ষে করা সম্ভব, এমন সব ব্যক্তির উদাহরণ তারা উপস্থিত করল যারা একবার ছাড়া কখনো আন্তরিকভাবে ভালোবাসেনি। আবার এমন উদাহরণের উল্লেখ হলো যারা প্রায়ই প্রবলভাবে ভালোবেসে থাকে। সাধারণভাবে পুরুষেরা এই মনোভাব প্রকাশ করল যে ওই গভীর প্রণয়াসক্তি এমন এক ব্যাধি যা একই ব্যক্তিকে বহুবার আক্রমণ করতে পারে, এবং তা এমনভাবে করে যার ফলে পথে বাধাপ্রাপ্ত হলে তার মৃত্যুও হতে পারে। যদিও এই অভিমত তর্কাতীত, তবুও যাদের অভিমত পর্যবেক্ষণ হচ্ছে কাব্যের উপর নির্ভর করে গঠিত হয়, সেই মেয়েরা জোর দিয়ে বলল, প্রেম, প্রকৃত প্রেম, মহান প্রেম শুধুমাত্র একবারই কোনো মানুষের জীবনে আবির্ভূত হতে পারে। সেই প্রেম হলো বজ্রপাতের মতো। একবার যদি কোনো অন্তর তার স্পর্শ পায়, তারপর তা সবসময় থাকবে এমন শূন্য, বিধ্বস্ত ও তাপিত যে সেখানে অন্য কোনো প্রবল আবেগ, এমনকি কোনো স্বপ্নও আর স্থান পাবে না। যে মার্কুইস বহু প্রেম করেছে সে সোৎসাহে তার প্রতিবাদ করল, আমি আপনাদের কাছে বলবো, একজন লোক তার সকল শক্তি নিয়ে সর্বান্তঃকরণে বহুবার ভালোবাসতে পারে। তৃতীয় প্রণয়বেগের অসম্ভবতার প্রমাণ দিয়ে প্রেমের জন্য আত্মবলি দিয়েছে তেমন লোকের কথা আমায় বলুন। আমি বলতে চাই, আত্মহত্যা করার মতো মূর্খতার অপরাধে কেউ যদি অপরাধী না হয় এবং একবার অধঃপতনের সম্ভাবনা ওইভাবে নষ্ট না করে, তারা নিজ থেকে আরোগ্য লাভ করতে পারত। তখন তাদের স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত সে বারবার সেই কাজ করে যেত। প্রেমিকার মাতালের একই গতি। মদের স্বাদ যে পেয়েছে, মদ সে খাবেই। যে ভালোবেসেছে সে ভালোবাসবেই। এটা হলো নিছক মেজাজের ব্যাপার। ডাক্তারটি আগে প্যারিতে ছিলেন, এখন গ্রাম অঞ্চলে চলে এসেছেন। তারা সবাই তাকে সালিস মানল এবং তার অভিমত প্রকাশ করার জন্য আগ্রহ দেখাল। প্রকৃত প্রস্তাবে অভিমত তার কিছুই ছিল না। মার্কুইস যেমন বলেছে ওটা মেজাজের ব্যাপার, তিনি বলতে থাকেন, আমার কথা যদি বলি, আমি এমন একজনের কথা বলতে পারি যার প্রণয়বেগ একটি দিনেরও বিরাম ছাড়া ৫৫ বছর পর্যন্ত স্থায়ী ছিল এবং মৃত্যুতেই তার শেষ হয়েছিল। মার্কুইস হাততালি দিয়ে উঠল। মহিলা একজন বলল, সত্যি, এটা খুব চমৎকার। তেমন ভালোবাসা পাওয়া কি এক স্বপ্ন? এক গভীর ও জীবন্ত ভালোবাসার মধ্যে ৫৫ বছরের মতো আবৃত থাকা কেমন সুখের! ওইভাবে পূজিত হলে জীবন কত সুখী ও শান্তিময় হয়। ডাক্তার হেসে উঠলেন। তিনি বললেন, মাদাম, সত্যি কথা বলতে কি, ওই ব্যাপারে আপনাদের একটু ভুল হচ্ছে। কারণ ভালোবাসার ব্যক্তিটি হলো পুরুষ। আপনারা তাকে চেনেন। সে হলো এই গ্রামের ওষুধালয়ের মালিক, মাসিয়া চৌকের। তার আর মেয়েটিও আপনাদের পরিচিত। সে যে বৃদ্ধা প্রতি বছর এই বাড়িতে এসে চেয়ারে বেতের আসন তৈরি করত। কিন্তু ব্যাপারটা কি করে আমি আপনাদের বুঝিয়ে বলি। মেয়েদের উৎসাহ চুপসে গেল। এক অবজ্ঞার ভাব তাদের মুখে ভেসে উঠল। ও, এই যেন ফ্যাশন দুরন্ত মানুষের মনে সাড়া জগাবার যোগ্যা কেবল এসব বিশিষ্ট সুন্দরীদেরই প্রেমের পরশ লাগে। ডাক্তার বলে যান, ৩ মাস পূর্বে ওই বৃদ্ধা নারীর শয্যাপাশে আমার ডাক পড়ে। তখন তার মরণ আসন্ন। ছোট ঘোড়ায় টানা সে গাড়িখানা আপনাদের চোখে প্রায় পড়েছে।
ওটাই ছিল তার ঘর। তাতে চড়ে তার বন্ধু ও রক্ষক বড় কুকুর দুটি নিয়ে বৃদ্ধায় এসেছিল। আগে থেকেই গির্জার যাজক ওখানে উপস্থিত ছিল। সে তার উইলের সম্পাদক করলো আমাদের, এবং কেন সে এমন উইল করলো তার প্রকৃত কারণ উদ্ঘাটন করার জন্য তার জীবন কাহিনী বর্ণনা করলো। এর চেয়ে বেশি অদ্ভুত ও বেদনাদায়ক আমি কখনো আর কিছু শুনিনি। তার বাবা মা দুজনেই চেয়ারের আসন তৈরি করত। দুনিয়ার বুকে ঘর কাকে বলতো সে জানতো না। যখন সে ছোট মেয়েটি, তখন ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে ময়লা হয়ে ঘুরে বেড়াতো। শহরের প্রবেশপথে রাস্তার ধারে তারা আসতো, ঘোড়ার সাজ খুলে দিয়ে তাকে গাছের ডালপালা টেনে খেতে দিত। থাবায় মুখ গুজে তাদের কুকুরটি ঘুমিয়ে পড়ত। বাবা মা যখন রাস্তার পাশে এলম গাছের ছায়ে বসে কাছাকাছি অঞ্চলের সব পুরাতন চেয়ারে নতুন করে আসন তৈরি করে দিত, তখন ছোট মেয়েটি ঘাসের ওপর বসে ওই ভ্রাম্যমান গৃহে কথাবার্তা কেউ বলতো না। কে বাড়ি বাড়ি ঘুরবে এবং কে পরিচিত সুখের হাঁক দিবে, চেয়ার মেরামত হবে, এইসব ঠিক করে নিয়ে তারা মুখোমুখি বসে খড়ের বিনুনি তৈরি করে। যখন শিশুটি অনেক দূরে চলে যায় অথবা গ্রামের কোনো পথে ঘুরে বেড়ানো শিশুর সঙ্গে ভাব জমায়, তখন তার পিতার ক্রুদ্ধ কণ্ঠ তাকে ডাক দেয়, এই পাজি মেয়ে, এখানে ফিরে আয়। ওইটুকু আদরের কথাই সে তখন থেকে শুনতেছে। যখন সে আরেকটু বড় হলো, তখন নতুন ছাউনি দেবার জন্য পুরাতন চেয়ার খোঁজ করে আনবার জন্য তাকে পাঠানো হলো। তখন এখানে ওখানে কিছু রাস্তার ছেলের সঙ্গে তার পরিচয় হয়ে যায়। তখন মেয়েটির নতুন পাওয়া বন্ধুদের বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের রেগে হাঁক দেয়, পাজি কোথাকার, এসেছিস ফিরে? ওই খালি পা মেয়েটার সঙ্গে যদি আর কথা বলতে দেখি। প্রায় ছোট ছেলেরা তার গায়ে ঢিল ছুড়ত। কখনো মহিলারা তাকে হাতে এক দু পেনি দিত এবং তাকে ভালো করে লক্ষ্য করত। একদিন, তখন তার বয়স 11, তারা যখন এই জায়গা দিয়ে যাচ্ছিল, মেয়েটি দেখল ছোট্ট চৈকেত কার কবরখানার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কারণ তার সাথীরা তার কাছে থেকে 2 ফাও চুরি করেছে। যখন সে দেখল এই ক্ষুদ্র অবস্থাপন্ন নাগরিকটি তার ছোট মাথায় যে সে যেসব ভাগ্যবানদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন ভেবেছে, যাদের সে সর্বদা তৃপ্ত ভেবেছে, তেমন একজনের চোখে জল। তখন তার মন খুব খারাপ হয়ে গেল। ছেলেটির কাছে এগিয়ে গিয়ে সে যখন তার দুঃখের কারণ জানতে পারল, ছেলেটির হাতে তার সম্পূর্ণ সঞ্চয় সাতসাও সে তুলে দিল। ছেলেটি চোখের জল মুছে বেশ স্বাভাবিকভাবেই তা গ্রহণ করল। তারপর আনন্দে অধীর হয়ে মেয়েটি দুঃসাহসে ছেলেটিকে আলিঙ্গন করে ফেলল। ছেলেটি যেহেতু মন দিয়ে ওই অর্থ গণনা করছিল, সে মেয়েটিকে তাতে বাধা দিল না। মেয়েটি যখন দেখল যে তাকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে না, তখন সে আবার তেমনভাবে ওই কাজটি করল। মেয়েটি দুহাতে তাকে বুকে জড়িয়ে ধরল। তারপর সে পালিয়ে গেল। ওই ব্যাপারে পরে তার চেয়ে দুঃখী মনে কি ঘটতে পারে? মেয়েটি তার ভবঘুরে জীবনের সঞ্চিত অর্থ দান করে দেওয়াতেই কি ওই হাবাগোবা ছেলেটির প্রতি আকর্ষিত হয়েছিল? অথবা সে ছেলেটিকে তার প্রথম মধুর চুম্বন এঁকে দেওয়াতেই তা হলো? সে রহস্য বড় কি ছোট সবার কাছেই এক। মাসের পর মাস মেয়েটি কবরখানার এই কোনা ও ছেলেটির কথা ভাবত। ছেলেটিকে আবার একটু দেখারও জন্য সে তার মা বাবার কাছে থেকে চুরি করে এখানে 100, ওখানে 100 লুকিয়ে রাখে। কখনো কোনো চেয়ার মেরামত করতে দিয়ে অথবা খাবার কিছু কিনতে গিয়ে সেখান থেকেও কিছু রেখে দেয়। একবার সে যখন ওখানে ফিরল, তখন তার পকেটে 2 ফ্রা।
সে দেখল ওই ক্ষুদ্র ওষুধ বিক্রেতা তার বাবার রঙিন বোতলের পেছনে লাল বড় কাঁচ পাত্রে রাখা একটা কৃমির পাশে বসে রয়েছে। মেয়েটির তাকে ওখানে দেখে আরো বেশি প্রিয় মনে হলো। তাকে দেখে সে মুগ্ধ হয়ে যেত। ওই রঙিন জলের গৌরবে ও উজ্জ্বল কাচখণ্ডের মতো ওই মহিমান্বিত ছবি দেখে মেয়েটি মুগ্ধ হয়ে পড়ত। এইসব ছবি তার মনে অক্ষয় হয়ে গেঁথে থাকে। পরের বছর সে যখন ছেলেটিকে দেখল এই স্কুলের কাছে তার সঙ্গীদের সঙ্গে মার্বেল খেলছে, তখন মেয়েটি তারপর ঝাঁপিয়ে পড়ে, দুহাতে তাকে বুকে চেপে ধরে। ছেলেটি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। তারপর তাকে শান্ত করার জন্য মেয়েটি তার সব অর্থ ৭০ সেন্ট তাকে দিয়ে গেল। চোখ বড় বড় করে ছেলেটি ওই সত্যিকার সম্পদের দিকে চেয়ে থাকে। ছেলেটি অর্থ গ্রহণ করে, মেয়েটিকে যত ইচ্ছা তাকে আদর করতে দিল। তার পরের ৪ বছর ধরে মেয়েটি তার সমস্ত উদ্ধৃত ছেলেটির হাতে তুলে দিয়েছে। ছেলেটি অনুমোদিত মনের বিনিময়ে মুক্ত বিবেকে সব অর্থ আত্মসাৎ করে। কোনো সময় ১৫ সেন্ট, কোনো সময় ৪০, আবার একবার ছিল কেবল ৫.৫ সেন্ট। সেই দিনের কথা ভেবে দুঃখে অপমানে মেয়েটি কাঁদছিল। উপায় কি? সেই বছরটা খারাপ পড়েছিল। সর্বশেষবার ছিল একখানা ৫ ফ্রা মুদ্রা। ওই বিরাট গোলাকার বস্তুটি পেয়ে খুশিতে ছেলেটি হেসে উঠেছিল। মেয়েটি ছেলেটির কথা ছাড়া আর কিছুই ভাবত না। ছেলেটি কিছুটা অধৈর্য নিয়ে তার জন্য অপেক্ষা করত। ছুটে গিয়ে তার সঙ্গে মিলিত হতো। তখন মেয়েটির অন্তর নেচে উঠত আনন্দে। তারপর ছেলেটি উধাও হয়ে গেল। তাকে কলেজে পাঠানো হলো। বুদ্ধিপূর্ণ প্রশ্নের সাহায্যে মেয়েটি এই ঘটনাটির খোঁজ পায়। তখন মেয়েটি খুব বুদ্ধি খাটিয়ে তার পিতামাতার পথ পরিক্রমা পরিবর্তন করতে পারে এবং ছুটির সময় সেই জায়গা দিয়ে ঘুরিয়ে নিতে পারে। ১ বছর তার এই বুদ্ধি কার্যকর হয়। তারপর ২ বছর পর্যন্ত মেয়েটির সঙ্গে তার দেখা হয় না। তখন ছেলেটি এত বেশি বদলে গিয়েছিল যে মেয়েটি তাকে চিনতেই পারে না। ছেলেটি তখন বেশ বড় হয়ে গেছে। পিতলের বোতাম লাগানো কোট গায়ে দিয়ে তাকে বেশ সুন্দর আর মানানসই দেখাচ্ছে। ছেলেটি মেয়েটিকে না দেখার ভান করে বুক ফুলিয়ে তার পাশ কাটিয়ে চলে যায়। এই নিয়ে ২ দিন ধরে মেয়েটি খুব কেঁদেছিল। তারপর থেকে অবিরাম তার সে ব্যথা বয়ে গেছে। প্রত্যেক বছর সে এখানে ফিরে এসেছে। তার দিকে মাথা নত করে সম্ভাষণ জানানোর তার সাহস হয়নি। ছেলেটিও তার দিকে প্রসন্ন দৃষ্টিতে মুখ তুলে তাকায়নি। ছেলেটিকে মেয়েটি ছেলেটিকে প্রচণ্ড আবেগে ভালোবাসত। সে আমাকে বলেছিল, ডাক্তার, এই পৃথিবীতে একমাত্র পুরুষ তাকে আমি দেখেছি। আর যে কেউ আছে তা আমি জানতেই পারিনি। তার মা বাবার মৃত্যু হলো, তখন ওই ব্যবসা সেই চালাতে থাকে। কিন্তু একটির বদলে তার কাছে ২টি ভয়ানক কুকুর থাকাতে কেউ তাদের মোকাবেলা করতে সাহস পেত না। ওই গ্রামে তার অন্তর তখনও পড়েছিল। একদিন এখানে এসে সে দেখল তার অতি প্রিয়জনের হাত ধরে চৌকিতে দোকান থেকে এক তরুণী বেরিয়ে আসছে। ওটা নিশ্চয় তার স্ত্রী, তাহলে সে বিয়ে করেছে। সেদিন সন্ধ্যায় সে মেয়রের জমিদারের পুকুরে ঝাঁপ দেয়। এক মাতাল তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় সেই ওষুধের দোকানে। ড্রেসিং গাউন চাপিয়ে নেমে এলো পুত্র চৌকে তার পরিচর্যার জন্য। মনে হলো সে মেয়েটিকে চিনতেই পারছে না। সে তার গায়ের পোশাক ঢিলা করে দিয়ে তাকে কিছুক্ষণ মালিশ করে রুক্ষ কণ্ঠে বলে উঠল, কি বলবো, তুমি একটা বোকা। নিজেকে এমন পশুর মতো করে ফেলা তোমার ঠিক হয়নি। তাতেই মেয়েটা সেরে ওঠে। ছেলেটি কথা বলছে তার সঙ্গে। দীর্ঘক্ষণ ধরে মেয়েটি সুখে ছিল। ছেলেটি কাজের জন্য কোনো পারিশ্রমিক নিতে চায়নি, কিন্তু তাকে ভালোভাবে অর্থদান করার জন্য মেয়েটি জোর করল। তার সারাটি জীবন এভাবেই কেটেছে। মেয়েটি চেয়ারের আসন তৈরি করত আর চৌকেতের কথা ভাবত।
প্রতি বছর মেয়েটি তাকে তার বড় জানালার পেছনে বসে রয়েছে দেখে যেত। তার চিকিৎসা সংক্রান্ত যা কিছু দরকার মেয়েটি ছেলেটির কাছ থেকে কিনত। এভাবেই সে কাছে থেকে ছেলেটিকে দেখেতে, তার সঙ্গে কথা বলতে এবং তাকে কিছু অর্থ দিতে পারত। আগে আপনাদের আমি বলেছি এ বসন্তে তার মৃত্যু হয়েছে। তার করুণ কাহিনী আমাকে বলার পর সে আমাকে একান্তভাবে অনুরোধ করল, এমন ধৈর্য নিয়ে তার সারা জীবন সে যাকে ভালোবেসেছে তার সমস্ত সঞ্চিত অর্থ আমি যেন তাকে দেই, কারণ তার জন্যই সব কাজ করেছে মেয়েটি। সে বলল, কিছু অর্থ সঞ্চয় করে রাখার জন্য সে উপবাসী পর্যন্ত থেকেছে, যাতে তার মৃত্যুর পর অন্তত লোকটি একটিবার তার কথা যে ভাববে এই বিষয়ে সে যেন নিশ্চিন্ত হতে পারে। তারপর সে আমাকে ২,৩২৭ দিল। গির্জার যাজককে কবর খরচার জন্য আমি ২৭ দিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগের পরে অবশিষ্ট অর্থ নিয়ে ফিরে এলাম। পরদিন আমি চৌকিদার বাড়িতে গেলাম। সবেমাত্র প্রাতরাশ শেষ করে মুখোমুখি তারা বসেছিল। বেশ হৃষ্টপুষ্ট রক্তিম চেহারা নিয়ে তাদের ওষুধপত্রের গন্ধের মধ্যে বেশ ভারী কেউ তৃপ্ত মেজাজে তারা বসেছিল। তারা আমায় বসতে অনুরোধ করে এক গ্লাস চেরি সুরা আমার দিকে এগিয়ে দিলে তা আমি গ্রহণ করলাম। তারপর আবেগময় কণ্ঠে ওই কাহিনী আমি যখন বলতে শুরু করলাম, আমারও মনে হলো আমার কথা শুনে তাদের বুঝি জল ঝরবে। যখন তারা শুনল ওই ভবঘুরে এক চেয়ার মেরামতকারী মেয়ে ছেলেটিকে ভালোবাসতো, তখন অস্থির চিত্তে ওই চোখে রাগে টেবিলের উপরে এক ঘুষি মারল। মনে হলো তার মান ইজ্জত, ভালো মানুষের কাছে তার সুনাম, তার সম্মান, প্রাণের চেয়েও প্রিয় তার মূল্যবান কিছু যেন তার কাছে থেকেও ছিনিয়ে নিয়ে গেছে। অত্যন্ত বিরক্ত হয়ে তার স্ত্রীও বলতে থাকে, ভিখারি ভিখারি ভিখারি। সে আর উপযুক্ত কোনো শব্দ খুঁজে পায় না। চোখেদের গ্রিক টুপিতে তার কান পর্যন্ত ঠেকে গেছে। সে উঠে টেবিলের চারদিকে লম্বা লম্বা পা ফেলে হাঁটতে থাকে। বিড়বিড় করে সে বলে, একবার ভেবে দেখুন ডাক্তার সাহেব, যে কোনো লোকের পক্ষে এটা একটা ভয়ানক ব্যাপার। কি হবে এখন? ও, মেয়েটা বেঁচে থাকতে যদি আমি এসব জানতাম, তাকে আমি গ্রেফতার করিয়ে জেলে পুরে দিতাম। আপনাকে আমি বলে দিচ্ছি, ওখান থেকে তাকে আর বেরোতে হতো না। আমার সেই শুভেচ্ছামূলক প্রচেষ্টার এই পরিণতি দেখে আমি হতবাক হয়ে গেলাম। তখন আমি কি করব অথবা কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আমার পর অর্পিত দায়িত্ব আমাকে পালন করতে হবে। তাই আমি বললাম, তার সম্পূর্ণ সঞ্চয় ২,৩০০ আপনাকে দেওয়ার জন্য সে আমাকে দায়িত্ব দিয়ে গেছে। আপনাকে এতক্ষণ আমি যা বলেছি তা যখন আপনার কাছে খুব বিসদৃশ মনে হয়েছে, তখন এই অর্থ গরিবদের দান করে দেওয়াই ভালো হবে। ওই পুরুষ ও নারী এ কথা শুনেও অতি স্তম্ভিত হয়ে আমার দিকে চেয়ে রইল। সারা দেশ থেকে বহু দুঃখের সঞ্চিত বিভিন্ন চেহারার স্বর্ণ মুদ্রা ও সাউনিয়ে গঠিত ওই অর্থ আমার পকেট থেকে বের করে আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি স্থির করলেন? মিসেস চৌকিটি প্রথম কথা বলল। সে বলল, এটা যখন ওই মেয়ে লোকের শেষ ইচ্ছা, আমার মনে হয় তা প্রত্যাখ্যান করা ঠিক হবে না। স্বামীটা কিছুটা বিভ্রান্ত হয়ে জবাব দিল। ওই অর্থ দিয়ে আমরা ছেলে মেয়েদের জন্য সবসময় কিছু কিনতে পারবো। শুষ্ক কণ্ঠে আমি বলি, আপনাদের যেমন ইচ্ছা। স্বামীটি বলতে লাগলো, হ্যাঁ, সে যখন আপনাকে দায়িত্ব দিয়ে গেছে, তখন তা আপনি আমাদেরই দিয়ে ফেলুন। কোনো ভালো কাজে তা খরচ করার উপায় সর্বদা আমরা করে নিব। টাকাগুলি তাদের সামনে রেখে অভিবাদন জানিয়ে আমি চলে এলাম। পরদিন সকালে চৌকেত আমার কাছে এসে রূঢ়ভাবে বলল, সে সেই মেয়ে লোকটি নিশ্চয়ই তার গাড়িটিও এখানে রেখে গেছে। আপনি ওই গাড়িটার কি করেছেন?
আমি বললাম, "কিছুই না, আপনার ইচ্ছা হলো ওটা নিয়ে যান।" "ঠিকই বলেছেন, ওটা আমার চাই। আমি আমার রান্নাঘরের উনানের জন্য ওটি দিয়ে একটা আড়াল তৈরি করব।" সে চলে যাচ্ছিল। পিছন থেকে তাকে ডাক দিয়ে আমি বললাম, "একটা বুড়ো ঘোড়া ও ২টি কুকুরও সে রেখে গেছে। ওগুলো আপনি নিবেন?" অবাক হয়ে সে থামল। তারপর বলল, "না, না, ওগুলো নিয়ে আমি কি করব? ওগুলো আপনি যাকে খুশি দিয়ে ফেলুন।" তারপর হেসে সে আমার দিকে হাত বাড়িয়ে দিলে আমি তার করমর্দন করলাম। তাছাড়া আমি আর কি করতে পারি? গ্রাম অঞ্চলের চিকিৎসক ও ওষুধ বিক্রেতার মধ্যে শত্রুতা চলে না। কুকুরগুলিকে আমি আমার বাড়িতে রেখেছি। গির্জার যাজকের বেশ বড় প্রাঙ্গণ থাকায় ঘোড়াটি সে নিয়েছে। গাড়িখানা গিয়ে হয়েছে চৌকেটের কুঠুরি এবং ওই টাকা দিয়ে সে রেড রোড বন্ড কিনেছে। আমি আমার সারা জীবনে একটি মাত্র গভীর প্রেমের সাক্ষাৎ পেয়েছি। ডাক্তার তারপর নীরব হয়ে গেলেন। অশ্রু সজল চোখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মার্কুইস বলল, স্বীকার করতেই হবে, একমাত্র মেয়েরাই ভালোবাসতে জানে। আপনারা শুনছিলেন মোপাসার ছোট গল্প, এক অদ্ভুত প্রেম। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।